আচ্ছা স্যার। ডেট দিব শীঘ্রই দিব। ওকে, তাহলে আজকে আমাদের টপিক হলো কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেটের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কোন ধরনের পারফরমেন্স প্যারামিটার গুলি আমাদের দৃষ্টি রাখতে হবে, সো দ্যাট যখন কোনো আমরা অ্যালগোরিদম অথবা নেটওয়ার্ক প্রোটোকল স্কিম মেথডোলজি ডিফাইন করব, তখন এই বিষয়গুলি যেন আমাদেরকে মাথায় রেখে সেই ডিজাইনটা করতে হয়। তো প্রথম যেটা সেটা হলো লস। ডেফিনেটলি তোমরা বুঝেছো যে যে পরিমাণ ডেটা আমি ট্রান্সমিট করছি আর যে পরিমাণ ডেটা আমার রিসিভার সঠিকভাবে রিসিভ করছে, এর মধ্যে যেটা পার্থক্য সেটাই হলো লস। তো আমরা চাইবো যে মিনিমাম লস অথবা জিরো লসের ডেটা যেন সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছায়। দ্বিতীয় যেটা প্যারামিটার সেটা হলো ডিলে। ডিলে ডেফিনেটলি ইটস রিলেটেড টু দ্য এন্ড টু এন্ড ডিলে। সোর্স থেকে যখন ডেটা পাঠানো হলো ডেস্টিনেশনে যখন ডেটা পৌঁছাচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম কি পরিমাণ ডিলে হতে পারে। এটা এক এক অ্যাপ্লিকেশন এক এক ধরনের ডিলে টলারেট করে। একটা ইমেল যদি পাঠানো হয়, এটা যদি কয়েক সেকেন্ড পরেও যায় কোনো অসুবিধা নেই, ইভেন 1 মিনিট পরে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে রিয়েল টাইম ভয়েস কমিউনিকেশন, ভিডিও স্ট্রিমিং প্লাস আরো অন্যান্য রিয়েল টাইম মাল্টিমিডিয়া কমিউনিকেশন, অনলাইন গেমিং, এই সমস্ত কমিউনিকেশনের ক্ষেত্রে এন্ড টু এন্ড টাইম ডিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাইলি সেন্সিটিভ, ইভেন সেভারেল মিলি সেকেন্ডস এর মধ্যে রাখতে হয়। বর্তমানে যে 6G নেটওয়ার্ক আসছে সেটি গ্যারান্টি দিবে যে উইদিন 1 millisecond data will be transmitted from source to destination। সেই পরিমাণ কমিউনিকেশন ক্যাপাসিটি সম্পন্ন ইনফরমেশন আমাদেরকে ট্রান্সফার করতে হবে। সো ডিলে ইজ অ্যানাদার সেন্সিটিভ ইস্যু। থ্রুপুট ডেফিনেটলি তোমরা জানো যতদিন পার হচ্ছে নতুন নতুন অ্যাপ্লিকেশন ইন্টারনেটে যুক্ত হচ্ছে এবং সেগুলি হাই থ্রুপুট, দ্যাট মিনস ডেটা রেট সে কি করে ডিমান্ড করে। সো থ্রুপুটও আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভাবে আমলে নিতে হবে, সো দ্যাট সেটিকে আমরা মেজার করতে পারি। তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এছাড়া থাকবে সিকিউরিটি এবং অন্যান্য সার্ভিস লেয়ার এবং লাস্ট ইন্টারনেটের হিস্টোরি ইত্যাদি দিয়ে আমরা আলোচনা শেষ করব। প্রথম যদি আমরা চিন্তা করি যে লস কিভাবে হয়, ডিলে কিভাবে হয়। আচ্ছা, একটা তো লস আছে, সেটি হলো যে আমি ডেটা পাঠালাম কিন্তু ডেটাতে ইরর হলো, 0 বিট গুলি 1 হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে, 1 বিট গুলি 0 হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে। এটা ওয়্যারলেস ট্রান্সমিশন অথবা ওয়ার্ড ট্রান্সমিশন, যে কোনো ক্ষেত্রেই, be it electrical signal or optical signal or electromagnetic signal, এখানে 0 বিট গুলি 1 হয়ে যেতে পারে, 1 বিট গুলি 0 হয়ে যেতে পারে, ফলে স্ক্র্যাম্বলড ডেটা পাওয়া যাবে যেটাকে আমরা বলতেছি ইরোনিয়াস ডেটা, ফলে লস হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট লস এবং ডিলের কারণ হলো, খেয়াল করে দেখো এখানে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটি একটি রাউটার। এই রাউটারের একটা নির্দিষ্ট বাফার স্পেস আছে। এই নির্দিষ্ট বাফার স্পেসে সে বেশ কতগুলি প্যাকেট, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে আঁকালাম, বেশ কতগুলি প্যাকেট সে কি করতে পারে, স্টোর করতে পারে। এখন এইখানে বিভিন্ন সোর্স থেকে যে রেটে ডেটা আসছে আর যে রেটে এখান থেকে আমি ডেটা পাঠাচ্ছি নেক্সট রাউটারে, এই এই রেটটা যদি অনেক কম হয় আর এই দুইটা রেট যদি বেশি হয়, তাহলে কি হবে, প্যাকেটগুলি এখানে কিউইং হতে থাকবে, ওয়েটিং হতে থাকবে। একটা এক্সাম্পল খেয়াল করো, যে কোনো একটা ডাক্তারের কাছে আমরা পেশেন্টরা রোগী হিসাবে গিয়েছি। এখন ডাক্তারের প্রতিটা রোগী দেখতে লেটস সে 2 মিনিট সময় লাগে, কিন্তু প্রতি মিনিটে যদি ওখানে 10 জন করে নতুন রোগী আসা শুরু করে, তাহলে ওইখানে রোগীদের ওয়েটিং টাইম প্রচন্ড ভাবে বেড়ে যাবে। ঠিক সেরকম একটা রাউটার প্রতি
সেকেন্ডে বা প্রতি মিলি সেকেন্ডে যতগুলি প্যাকেট প্রসেস করতে ডান পাশে পাঠাইতে পারছে তার চেয়ে বেশি পরিমাণ প্যাকেট যদি সে রিসিভ করে তাহলে তার ওয়েটিং টাইম বেড়ে যাবে। ওয়েটিং টাইম বেড়ে গেলে এটাকে বলি আমরা কিউইং ডিলে। কিউইং ডিলে যত বাড়বে ওভারঅল ডিলে তত বেড়ে যাবে। আরেকটা হলো একটা পর্যায়ে এরকম বাড়তে 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 ডাক্তারের সামনের ওই রুমের তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটি সিট ধরো 50টা 100টা আছে, 100টা সিট যদি পূর্ণ হয়ে যায় তখন আর নতুন রোগী আসলে সেখানে বসতে দিতে পারবে না? পারবে না। তখন নতুন রোগীরা কি হয়ে যায়? ফেরত চলে যায় বাড়িতে। যা রোগী আছে ওখানে শত শত রোগী আছে, ওদেরই দেখার সময় না, আমরা কখন দেখবো? তখন মন খারাপ করে বাড়ি চলে যাবে। ঠিক ওরকম এইখানে তো আর মন খারাপের বিষয় নাই। প্যাকেট প্যাকেট একটা একটা করে তুমি জায়গা দিলা জায়গা দিলা জায়গা দিলা, একটা পর্যায়ে নতুন প্যাকেট যখন আসবে তখন আর তুমি এখানে রাখতে পারবে না। ফলে তোমাকে ড্রপ করতে হবে, প্যাকেট ড্রপ করতে হবে। এই প্যাকেট ড্রপ মানে লস অফ প্যাকেটস। এটিও আর একটা প্যাকেট লসের কারণ। তাহলে আমাদেরকে ইন্টারনেটের প্রোটোকল সমূহ এমন ভাবে ডিজাইন করতে হবে যেন কিউইং ডিলে গুলিকে আমরা মিনিমাইজ করতে পারি এবং এই ধরনের ওভারফ্লো of buffer spaces at the routers can be minimized so that data loss can also be minimized। সেই বিষয়গুলিকে আমাদেরকে চিন্তা করতে হবে। ট্রান্সমিশন ডিলে কোনটাকে বলি? এই যে যে রেটে এদের যে ট্রান্সমিশন হচ্ছে এটাকে আমরা ট্রান্সমিশন ডিলে বলি। ট্রান্সমিশন ডিলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কিউইং ডিলে, কারণ ট্রান্সমিশন ডিলের উপরে আমাদের হাত নাই। ওখানে যে ক্যাপাসিটি ডেটা লিংক দেওয়া হয়েছে সেটা দ্বারা ওটা নির্ধারিত, কিন্তু কিউইং ডিলে আমরা চাইলেই এগুলিকে মেজার করতে পারি। এক রাউটারে সব ডেটা লোড না দিয়ে বিভিন্ন রাউটারের মধ্যে লোডগুলিকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। সেইভাবে আমাদের ডেটাকে ট্রান্সমিট করতে হবে। তাহলে দেখো ডিলে কত রকমের। একটা হলো প্রসেসিং ডিলে, মানে হলো একটা প্যাকেট এখানে আসলো, আসার পরে ওই প্যাকেটের ফিজিক্যাল লেয়ারের কাজগুলি করলো, তারপর ডেটা লিংক লেয়ারের কাজগুলি করলো। তোমরা তো জানো যে রাউটারে 3টা লেয়ার থাকে। একটা রাউটারে 3টা লেয়ার থাকে, একটা হলো কি ফিজিক্যাল লেয়ার, একটা হলো কি ডেটা লিংক লেয়ার, আর একটা হলো কি নেটওয়ার্ক লেয়ার। এই পাশ থেকে যখন প্যাকেটগুলি আসছে ফিজিক্যাল লেয়ারের কাজগুলি করে ডেটা লিংক লেয়ারে পাঠাচ্ছে, ডেটা লিংক লেয়ারের কাজগুলি করে নেটওয়ার্ক লেয়ারে পাঠাচ্ছে। নেটওয়ার্ক লেয়ারে এখন ওই প্যাকেটের হেডারটাকে চেক করে কোন ডেস্টিনেশনে কোথায় পাঠাইতে হবে সেটা ঠিক করে ওই প্যাকেটটা আবার রিক্রিয়েট করে আবার ডেটা লিংক লেয়ারের কাছে পাঠায়, আবার ফিজিক্যাল লেয়ারের কাছে পাঠায়, এরপর আবার সে কেবলের কাছে পাঠিয়ে দেয়। তো এই যে প্রসেস, এই যে প্রসেসিং কাজগুলি এখানে করতে হচ্ছে সেই প্রসেসিং কাজগুলিকে বলবো ডি প্রসেসিং ডিলে। আচ্ছা, এরপরে হলো প্রপাগেশন ডিলে আর ট্রান্সমিশন ডিলে। এই দুইটার মধ্যে গতদিন পার্থক্য শিখেছিলাম, আবার বলি। প্রপাগেশন ডিলে কোনো একটা প্যাকেটের প্রথম বিট এই লিংকে এখানে আসার পর থেকে এই বিটটা এখান থেকে এই পর্যন্ত ট্রাভেল করতে যে সময় নেবে সেটাকে বলবো হলো আমার প্রপাগেশন ডিলে। তার মানে এইখান থেকে এইখানের ডিস্টেন্স কত তার উপরে নির্ভর করবে। ডিস্টেন্স যদি ডি হয় তাহলে এই ডিস্টেন্সের উপরে নির্ভর করবে প্রপাগেশন ডিলে কত হয়। প্রপাগেশন ডিলে হলো ওই ডিস্টেন্স ডিভাইডেড বাই লাইট স্পিড, ডিভাইডেড বাই কত? লাইট স্পিড, সেটা হলো প্রপাগেশন ডিলে। এটাও সাধারণত ন্যানো সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড রেঞ্জে হয়ে থাকে। ট্রান্সমিশন ডিলে কোনটা? ট্রান্সমিশন ডিলে হলো এইখান থেকে যে ডেটা রেট, এইখান থেকে যে ডেটা রেট পাওয়া যাবে সেই ডেটা রেট হলো নিচে, এই লিংকের যে ডেটা রেট হলো নিচে, আর উপরে হলো কি প্যাকেটের সাইজ, ওইটাকে বলি ট্রান্সমিশন ডিলে। আর প্রপাগেশন ডিলে হলো ডিস্টেন্স ডিভাইডেড বাই হলো লাইট স্পিড সি, লাইট স্পিড সি, সেটা হলো প্রপাগেশন ডিলে। আর ট্রান্সমিশন ডিলে হলো প্যাকেটের লেন্থ ডিভাইডেড বাই ডেটা রেট অফ দ্যাট পার্টিকুলার লিংক। আর কিউইং ডিলে এর কোনো ইকুয়েশন নাই। কিউইং ডিলে হলো এইখানে কতক্ষণ পর্যন্ত এই কিউতে ওয়েটিং টাইমে আছে সেটা হলো আমার কিউইং ডিলে। তাহলে আমাদের কি করতে হবে? এই 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 কিউইং ডিলেকে আমাকে কমানোর জন্য চেষ্টা করতে হবে, কারণ প্রপাগেশন ডিলে ফিক্সড, আমি কমাইতে পারি না। ট্রান্সমিশন ডিলে ফিক্সড, লিংকের ক্যাপাসিটি দ্বারা নির্ধারিত হবে। হ্যাঁ, যদি আমি লিংকের ক্যাপাসিটি বাড়িয়ে দেই, বেশি পরিমাণ ব্যান্ডউইথ অ্যালোকেট করি,
সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আর সবসময় করা যাবে না। এটা আমি একটা অপটিক্যাল ফাইবার দিলে এক ধরনের লিঙ্ক পাবো, একটা কোয়াক্সিয়াল কেবল দিলে এক ধরনের ডেটা রেট পাবো, আর একটা ইউটিপি দিলে আরেক ধরনের লিঙ্ক পাবো। কোয়াক্সিয়াল কেবলের মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে, সবচেয়ে ভালোটা যদি দেই তাহলে বেশি রেট পাবো। আবার অপটিক্যাল ফাইবারের মধ্যেও টাইপ আছে, ইউটিপির মধ্যেও টাইপ আছে, যেটা দিয়ে আমি কানেক্ট করি সেটা দিয়ে। কিন্তু যেটা একবার কানেক্ট করে ফেলছি সেটা তো আর আমি আসলে চাইলেই চেঞ্জ করতে পারছি না। তো সেটি একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা দ্বারা নির্ধারিত হবে। নোডাল প্রসেসিং দিলে সাধারণত টিপিক্যালি মাইক্রোসেকেন্ড রেঞ্জে হয়, এটা আসলে খুব কম। কিউইং ডিলেটা হলো ইম্পর্টেন্ট, এটা কনজেশন লেভেলের উপরে নির্ভর করবে এবং কি পরিমাণ ইনকামিং ট্রাফিক আসছে তার উপরে আসলে কিউইং ডিলেটা নির্ধারণ করবে। তো এই রাউটারের হার্ডওয়্যার এবং মেশিনের হার্ডওয়্যারের উপরে প্রসেসিং এবং কিউইং ডিলে নির্ভর করে। আর লিংকের উপরে হলো তোমার লিংক ডিপেন্ডেন্ট হলো ট্রান্সমিশন ডিলে আর প্রপাগেশন ডিলে। তাহলে সেই বিষয়গুলিকে আমাকে এখন এই যে একটু আগে যেটা বলতেছিলাম, ট্রান্সমিশন ডিলে হলো এল বাই আর, সেকেন্ডে এটা মেজারমেন্ট হবে বা মিলি সেকেন্ডে মেজারমেন্ট হবে। প্রপাগেশন ডিলে হলো তোমার ওই ডিস্টেন্স ডিভাইডেড বাই প্রপাগেশন স্পিড 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটা দিয়ে তুমি ডিফারেন্ট করতে পারো। এবং এইটা সাধারণত তোমার এটাও তোমার মাইক্রো সেকেন্ডে পাওয়া যায়, কিন্তু প্রসেসিং ট্রান্সমিশন ডিলে এটা নির্ভর করবে এটার উপরে, অনেক ক্ষেত্রে মিলি সেকেন্ড রেঞ্জে এটার ডেটা আসে। এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। ধরো পরপর 3টা টোল বুথ আছে এখানে, এটা একটা টোল বুথ, এটা একটা টোল বুথ, এটা একটা টোল বুথ, পরপর 3টা টোল বুথ। এখানে পরপর অনেকগুলি কার আছে, এই কার গুলিকে আমরা বলতেছি ক্যারাভ্যান, মানে অনেকগুলি কার পরপর পরপর যাচ্ছে, এটাকে একটা ক্যারাভ্যান বলতেছি। এখন এরকম ধরো 10টা ক্যারাভ্যান আছে। এখন যদি এরকম হয় যে এই এক একটা কার এই টোল বুথে এসে 12 সেকেন্ড করে সময় লাগে এই টোল দিতে এবং সেখান থেকে পাস টিকিটটা নিতে। এক একটা কার সময় লাগে কত? 12 সেকেন্ড করে করে সময় লাগে। তাহলে চিন্তা করো এইখানে হলো এই 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 1 নাম্বার বুথ থেকে 1 নাম্বার টোল বুথ থেকে 2 নাম্বার টোল বুথে সে হলো 100 কিলোমিটার বেগে যায়, গাড়িটা যায় হলো 100 কিলোমিটার বেগে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই 100 এদের ডিস্টেন্সটা হলো 100 কিলোমিটার, টোল বুথ 1 থেকে টোল বুথ 2 এর ডিস্টেন্সটা হলো 100 কিলোমিটার। এখন যদি এটা 100 কিলোমিটার পার আওয়ারই চলে, তাহলে এখন প্রশ্ন তোমাদের কাছে যে এই দ্বিতীয় টোল বুথের সামনে গাড়িগুলি এসে লাইন আপ হতে কত সময় লাগবে? ওই গাড়িগুলি দ্বিতীয় টোল বুথের সামনে এসে লাইন আপ হতে কত সময় লাগবে বলো দেখে একটু হিসাব করে। প্রথম টোল বুথের সামনে আসছিল 10টা গাড়ি, সেই গাড়িগুলির প্রত্যেকটা টোল বুথে প্রসেস হইতে সময় লাগে 12 সেকেন্ড করে টাইম। আর টোল দেওয়া হয়ে গেলে 100 কিলোমিটার বেগে দ্বিতীয় টোল বুথের দিকে ধাবিত হয়ে চলে যায়। টোল বুথ 1 এবং 2 এর মাঝখানে ডিস্টেন্স হলো 100 কিলোমিটার। তাহলে কত সময় লাগবে? স্যার 1 ঘন্টা 12 সেকেন্ড। 1 ঘন্টা 12 সেকেন্ড। হ্যাঁ স্যার 1 hour 12 seconds। when 1 hour 12 সেকেন্ড, আমার তো জি মনে স্যার। হচ্ছে একটু বেশি, আমার তো মনে হচ্ছে একটু বেশি। 10টা টোল দিতে সময় লাগবে 120 সেকেন্ড, আচ্ছা হ্যাঁ স্যার সবগুলো। তাহলে তো এখানে 2 মিনিট লাগলো আর এখানে 1 ঘন্টা লাগবে। এই যে 120 সেকেন্ড আর এখানে 1 ঘন্টা, টোটাল হলো 62 মিনিট। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন দেখো তাহলে কি ঘটনা ঘটলো। এখানে কারের সাথে তুমি হিসাব করো হলো, এক একটা বিট, ঠিক আছে। আর এই প্রসেসিং টাইম এইটা তুমি অ্যানালগি করো যে লিংকের,
ট্রান্সমিশন টাইম। এই যে টোলের যে প্রসেস করতেছে ওটা মনে করো ট্রান্সমিশন টাইম, ঠিক আছে। আর এই যে যেটা পাঠানো হচ্ছে, দৌড় দিচ্ছে যে এই 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 100 কিলোমিটার রাস্তায় 100 কিলোমিটার বেগে যাচ্ছে, এটা হলো প্রোপাগেশন টাইম। আমাদের এই এক্সাম্পলে প্রোপাগেশন টাইমই কত বেশি লাগছে না, 1 ঘন্টায় লাগছে হলো প্রোপাগেশন টাইম। জি স্যার। এখন ইন্টারনেটে উল্টা ঘটনাটা ঘটে। ইন্টারনেটের ক্ষেত্রে স্পিড এই 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 ডিস্টেন্স 100 কিলোমিটার, তো লেটস সে 1000 কিলোমিটার/আওয়ার বেগে যাইতেছে, তাহলে কতটুকু সময় লাগবে? এটা মনে করো 1000 কিলোমিটার বেগে যাইতেছে, তাহলে এখান থেকে এটুকু যাইতে কত সময় লাগবে? 1 সেকেন্ড স্যার। হ্যাঁ, এক মিনিট লাগবে স্যার। কি বললা? স্যার 1 মিনিট লাগবে না স্যার? 1 মিনিট লাগবে। হ্যাঁ, দেখো প্রথম কার 12 সেকেন্ডে এখানে বের হয়ে গেল, তাই না? তাহলে 100 কিলোমিটার যাই হলো তোমার 1000 কিলোমিটার যাই হলো তোমার 60 মিনিটে। তাহলে 100 কিলোমিটার কত মিনিটে যাবে? এইটা এইটা গুণন স্যার হলো 60 মিনিট। 0.6 সেকেন্ড মনে হয় স্যার। তাহলে 1 2 3 1 2 3, তাহলে এই ট্রাভেলিং টাইম হলো আমার কয় মিনিট? 6 মিনিট, তাই না? ট্রাভেলিং জি টাইম স্যার। আমার কয় মিনিট? 6 মিনিট, 6 মিনিট। রাইট। আর এইটা এখান থেকে দ্রুত চলে যাইতেছে। 1 মিনিট করে যদি সার্ভিস টাইম নেয়, এখানে 1 মিনিট করে যদি সার্ভিস টাইম নেয়, তাহলে সার্ভিস টাইম নিয়ে দ্রুত এখানে চলে যাইতেছে। তাহলে দেখো যে প্রথম 6টা যখন এখান থেকে বের হচ্ছে, তখনই কিন্তু কি এখানে আবার চলে আসবে সবগুলি। এইখান থেকে লাস্টের দিকে 3টা গাড়ি, প্রথমটার জন্য তো কোনো ওয়েটিং টাইম নাই, প্রথম সেটটার জন্য ওয়েটিং টাইম হলো 0। তাহলে এইটা বাদ দিলে মোট 6টা, তার মানে 7টা গাড়ি এখান থেকে বের হয়ে যখন এখানে পৌঁছে চলে যাবে, একটার পর একটা পার হওয়া শুরু করবে, এখানে পার হওয়া শুরু করবে 3টা গাড়ি, তখনও এখানে থেকে যাবে, এখানে তখন টোল দিচ্ছে। কারণ এখন আমরা ধরে নিচ্ছি প্রতিটা টোল দিতে 1 মিনিট করে সময় লাগে। আগে যেটা আমরা হিসাব করছিলাম 12 সেকেন্ড সময় লাগে, এখন আমরা বলতেছি এটা সময় দিতে 1 মিনিট সময় লাগে, টোল দিতেই 1 মিনিট সময় লাগে। তাহলে দেখো ট্রান্সমিশন টাইমটা এখানে বেড়ে গেছে। তার মানে কি 7 মিনিটের মাথায় আমি দেখব যে আমার ফার্স্ট কারটা কোথায় চলে আসছে, এই টোল বুথের সামনে চলে আসছে 7 মিনিটের মাথায়। কারণ 6 মিনিট হলো তার ট্রাভেলিং টাইম, আর 1 মিনিট হলো তার এখানে প্রসেসিং টাইম। তাহলে মোট মিলে 7 মিনিটের মাথায় এখানে চলে আসছে। কিন্তু 7 মিনিটে কয়টা গাড়ি প্রসেস হবে? 7টা প্রসেস হবে। তার মানে আরো 3টা কি হয়ে গেছে, রয়ে গেছে এখানে। তাহলে 3টা এখানে এখনো টোল বুথ প্রথমটা কমপ্লিটই করতে পারে নাই, ততক্ষণে প্রথমটা দ্বিতীয় টোল বুথের সামনে চলে যাবে। এই অ্যানালজি দিয়ে এইটা বোঝাচ্ছি যে তুমি ইন্টারনেটের ডেটা যখন ট্রান্সমিট করতেছো, তখন প্রোপাগেশন স্পিড আসলে ভেরি ভেরি হাই। হাই প্রোপাগেশন স্পিড দিয়ে যখন এটা যাওয়া শুরু করবে, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো এই প্রসেসিং টাইম বা ট্রান্সমিশন টাইমটা আমার এখানে একটা মেজর পয়েন্ট হয়ে যাবে। ট্রান্সমিশন টাইম, আমি যে টোল বুথ দেওয়া
দিয়ে পাঠানো, গাড়িটাকে ওকে করে দেওয়া, রাস্তায় দিয়ে দেওয়া। এই এই কাজটার জন্য যেটাকে আমরা বলতেছি ট্রান্সমিশনটাকে অ্যালাউ করে দেওয়া, ট্রান্সমিশনটাকে রাস্তায় গাড়িটা অ্যালাউ করে দেওয়া, সেটাকে আমরা বলছি যে ট্রান্সমিশন টাইম। তো সেইটা আমাকে কি করতে হবে, কমানোর জন্য চেষ্টা করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেই। ধরো এভারেজ প্যাকেট অ্যারাইভাল রেট যদি এ হয়, এক একটা প্যাকেটের লেন্থ যদি এল হয়, আর লিংকের ব্যান্ডউইথ যদি আর হয়, তাহলে তোমার এল ইন্টু এ হবে হলো কি রেটে ডেটা এখানে আসছে অ্যারাইভাল, আর আর বিটা তুমি হলো পাঠাইতে পারো সার্ভিস রেট। তোমার অ্যারাইভাল হলো এত, আর প্রতি সেকেন্ডে অ্যারাইভাল হতো এত, আর প্রতি সেকেন্ডে ট্রান্সমিট করতে পারতেছো তুমি আর। তাহলে এই দুইটা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলি হলো আমরা ট্রাফিক ইন্টেন্সিটি। এটাকে কি বলি আমরা? Traffic intensity. এই ট্রাফিক ইন্টেন্সিটি যদি 1 এর চেয়ে কম হয় তাহলে ভালো কন্ডিশন। দ্যাট মিন্স যে রেটে রোগী আসছে, ডাক্তার তার চেয়ে বেশি রেটে রোগী দেখে কমপ্লিট করতেছে। আর যদি এল এ বাই আর সমান 1 হয়, এল এ বাই আর সমান যদি তোমার 1 হয়, 0 যদি হয়, এল এ বাই আর ইজ টেন্স টু 0, তাহলে এইটা এভারেজ কিউইং ডিলে ইজ ভেরি স্মল। আর এইটা যদি এল এ বাই আর যদি গ্রেটার দেন 1 হয়, এটা ভেরি লার্জ। আর এল এ বাই আর মানে আস্তে আস্তে যদি 1 এর দিকে যায়, এটা টেন্ডস টু 1, এটা বলতেছে টেন্ডস টু 1, তাহলে এটা ডিলে হলো আস্তে আস্তে লার্জ হবে। আর এটা গ্রেটার দেন 1 যদি হয়ে যায় তাহলে অলরেডি ইনফাইনাইট ডিলের দিকে চলে যাবে। দ্যাট মিন্স গ্রাফটা হবে হলো এরকম, এই দিকে যদি তোমার আর হয় আর এই দিকে যদি তোমার ডিলে হয়, তাহলে ট্রাফিক যত বাড়বে ডিলে তত বাড়তে থাকবে, ট্রাফিক যত বাড়বে ডিলে তত বাড়তে থাকবে, একটা পর্যায়ে গিয়ে ইনফাইনাইটের দিকে চলে যাবে। বুঝছো? প্যাকেট তখন বহুক্ষণ যাবত অপেক্ষা করবে। এই যে গ্রাফ দেওয়াই আছে, রাইট? ট্রাফিক ইন্টেন্সিটি এল বাই আর, এখানে আমি ধীরে ধীরে এল বাই আর যদি আমি এখানে বাড়াইতে থাকি, তাহলে আমার এভারেজ কিউইং ডিলে যেটা সেটা সিগনিফিকেন্টলি বাড়তে বাড়তে থাকবে। আমার কাজ হবে কি, এটা যেন অনেক দ্রুত পরিমাণ বেশি পরিমাণ বাড়তে না পারে, এর মধ্যে হলো কি করা, এটাকে লিমিট করে ফেলা। তো এই লিমিট করতে হলে পরে আমাকে রাউটারের ক্যাপাসিটি এবং রাউটারের যে প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, বাফারের সাইজ ইত্যাদির উপরে নির্ভর করে ঠিক করতে হবে যে কি পরিমাণ ডেটা তার পক্ষে প্রসেস করা সম্ভব। তো এই রেসপেক্টে এই যে দেখো, এই যে এখানে আরো সুন্দর অ্যানালজি দেওয়া আছে ডান পাশের ছবিতে। এই ছবিতে দেখো রাস্তা আছে, গাড়ি একটা দুইটা নাই বললেই চলে, এল এ বাই আর ইজ টেন্স টু 0। এইটা যখনই গ্রেটার দেন 1 হয়ে যাবে, দেখবেন রাস্তায় প্রচুর পরিমাণ গাড়ি, রাস্তার যে পরিমাণ গাড়ি মুভ করার, ফরওয়ার্ড করার ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি পরিমাণ গাড়ি হয়ে গেছে, ফলে এখানে কনজেশন দেখা দিবে। এই যে নেটওয়ার্কে কোথায় কি পরিমাণ ডিলে হচ্ছে সেগুলি আমরা কি করতে পারি, ট্রেস রাউট প্রোগ্রাম দিয়ে মেজার করতে পারি। ট্রেস রাউট প্রোগ্রাম দিয়ে আমরা কি করতে পারি, মেজার করতে পারি। আজকে এই গত সপ্তাহে ল্যাব হয়েছে, স্যার আমাদের ফার্স্ট ক্লাস ছিল। ও ল্যাব এখনো একটাও হয়নি? স্যার ওইভাবে একটা হয়নি স্যার, মানে আমাদের ফার্স্ট ক্লাস ছিল ওইটা। কে পড়িয়েছে? স্যার এহসান মুল স্যার। এহসান সামি জি স্যার। ইজ এ ভেরি গুড টিচার। কি পড়িয়েছেন প্রথম দিন? স্যার ওভারঅল একটা আইডিয়া দিছে স্যার, যে কি কি পড়ানো হবে এগুলো নিয়ে ডিসকাস করছে আর কি। আচ্ছা ঠিক আছে, ল্যাবগুলি কিন্তু খুব ভালোভাবে করবা এবং কোনো ধরনের শৈথিল্যতা সেখানে প্রদর্শন করবা না, এবং প্র্যাকটিস করবা তোমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা।
ট্রেস রাউট নামে একটা প্রোগ্রাম আছে। ট্রেস রাউট যদি তুমি এক্সারসাইজ করো তাহলে ধরো তুমি ট্রেস রাউট করতেছো, এখানে এটা এটা হলো google.com আর এটা হলো তোমার মেশিন, ল্যাবরেটরি থেকে তুমি টেস্ট করতেছো, বাসা থেকে টেস্ট করতেছো। ট্রেস রাউট দিয়ে যদি google.com লিখো তাহলে সে করবে কি, সে এখান থেকে প্রপ প্যাকেট পাঠাবে। এই দেখো প্রথমটাতে পাঠিয়েছে 3টা প্রপ প্যাকেট, ছোট ছোট 3টা প্যাকেট পাঠাবে। পাঠিয়ে 3টা এই যাইতে আর আসতে কত সময় লাগতেছে আমরা বলি RTT, রাউন্ড ট্রিপ টাইম। একটা প্যাকেট আমি নেক্সট নোডের কাছে পাঠালাম এবং সে আমাকে বললো হ্যাঁ আমি তোমার প্যাকেটটা পেয়েছি, এইটা পাঠালো। তাহলে কত সময় লাগতেছে রাউন্ড ট্রিপ টাইম যাইতে এবং আসতে, সেইটা 3টা প্যাকেটের যেটা এভারেজ সেই ভ্যালুটা সে দেখাবে। তারপর আবার পরের হোপের কাছে পাঠাবে। পরের হোপের কাছে পাঠিয়ে দেখো, আমার একটা আর্জেন্ট ফোন আসছে, ফোনটা ধরে নিই। তো এটার যেটা হয়েছে সেটি হলো পরের পরের হোপের আবার পাঠাবে, পাঠিয়ে আবার প্রপ করবে। তাহলে দেখো তোমার একটা প্যাকেট এখান থেকে ট্রাভেল হয়ে এই সমস্ত রাউটার ট্রাভেল হয়ে এখানে যাচ্ছে, তাহলে কোন জায়গাটাতে তোমার সবচেয়ে বেশি ডিলে হচ্ছে সেটা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে। তারপরে আবার তারপরের হোপে পাঠাবে 3টা প্রপ প্যাকেট, রাউন্ড ট্রিপ টাইম 3টার যত আসলো সেটা এভারেজ করবে, এভারেজ করে একটা টাইম দিবে, তারপরটা তারপরেরটা। এখন ধরো আমি ট্রেস রাউট করেছি কি, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, আমেরিকার বোস্টন শহরে অবস্থিত, সেই বিশ্ববিদ্যালয় থেকে ফ্রান্সের ইউরোকম নামে একটা প্রতিষ্ঠানে আমি একটা ট্রেস রাউট করেছি। ট্রেস রাউট করলে দেখো প্রথমে হলো একটা ইন্টিজার নাম্বার দেখাচ্ছে প্রথম লাইনে, এই নাম্বারটা প্রকাশ করে হলো হোপ নাম্বার 1, এটা হোপ নাম্বার 2। হোপ বলতে কি, এখান থেকে এটা 1 হোপ, এখান থেকে এটা 2 হোপ, এখান থেকে এটা 3 হোপ, এখান থেকে এটা 4 হোপ, এরকম করে করে এখান থেকে এইটা হলো 5 হোপ। মানে এখান থেকে মাঝখানে কয়টা রাউটারের পরে আমি যাইতেছি সেইটা সংখ্যা দিয়ে নির্ধারিত হবে হোপ নাম্বার। তার মানে দেখো এই সিএস ডিপার্টমেন্টের গেটওয়ে থেকে প্যাকেটটা নিজের মেশিন থেকে ওই গেটওয়ে পর্যন্ত যাইতে খুব দ্রুত 1 মিলিসেকেন্ড 2 মিলিসেকেন্ডের মধ্যেই পাওয়া যাচ্ছে। তারপর দেখো এই ব্রডার গেটওয়ে ওই ইউনিভার্সিটিরই যেটা মাস্টার গেটওয়ে আছে সেটা পর্যন্ত যাইতে এটাও 1 মিলিসেকেন্ডের মধ্যেই হচ্ছে। এরপরে আরেকটা ইউনিভার্সিটিরই এক্সটার্নাল গেটওয়ে আছে, সেটাতে যাইতে 6-5 মিলিসেকেন্ড পর্যন্ত সময় লাগছে। এরপরে দেখো কোনো একটা আইএসপি, ভিবিএনএস নামে একটা আইএসপি, ওই আইএসপির ইয়েতে যাইতে 16, 11, 13 এরকম মিলিসেকেন্ড লাগছে। এরপরে ওই আইএসপিরই আরেকটা এক্সটার্নাল রাউটার যেটা দিয়ে আসলে ট্রাফিকটা ওই ফ্রান্সের দিকে যাবে, সেটা পর্যন্ত যাইতে 21-18 মিলিসেকেন্ড লাগছে। এরপরে দেখো ভিবিএনএস এরই আরেকটা রাউটার, ওটারও ইন্টারনালি, ওটাও দেখো 22-18 মিলিসেকেন্ড, এখনো পর্যন্ত কিন্তু অত বাড়ায়নি, বের হয়নি এখনো। ধরো ইউকেএডি, এটাও দেখো 22 মিলিসেকেন্ড এরকম পরিমাণ লাগছে। হঠাৎ করে দেখো এখান থেকে এসে এইখানে চলে আসছে, এখন কত 100 সামথিং মিলিসেকেন্ড। তার মানে হলো পৃথিবীর ম্যাপ তো তোমরা জানো, আমেরিকা থেকে এখন হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এখন ফ্রান্সের কোন একটা আইএসপি তে চলে গেছে। ফলে এইখানে জাম্পিংটা ডিলেটা অনেক অনেক বেশি। এরপর দেখো 104 থেকে কিন্তু আবার বেশি বাড়ে না, 109, তারপর 113, 112, 14, 111, 123, পর বিভিন্ন যে রাউটার গুলি আছে শেষ পর্যন্ত ওই ইউরোকম কোম্পানিতে গিয়ে পৌঁছেছে, এই যে যেটা চাইতেছিল সেটাতে গিয়ে পৌঁছেছে। মাঝখানে দেখো ঘটনা কি ঘটেছে,
17 নাম্বার এবং 18 নাম্বার এইখানে পরপর স্টার, মানে হলো এই যে পাথে সে যাইতে চেয়েছিল এইটা এই যে এইটা হলো ট্রান্স অসিয়ানিক, ঠিক আছে। ট্রান্স অসিয়ানিক বলতে আটলান্টিক অসিয়ান পার হয়ে একটা থেকে আর একটা জায়গায় গেছে, এই জন্য আটলান্টিক অসিয়ান বলতেছে। মাঝে মাঝে কিছুটা ডিলে, এই যে এখানে একটু ডিলে কম, এটা ডিলে কম হওয়ার কারণ কি? ডিলে মাঝে মাঝে কম হতে পারে, কম হতে পারে এই কারণে যে অনেক সময় নেটওয়ার্ক ডিলেটা ওই যে আমরা ওয়েটিং ডিলে যেটা বললাম, কোনো প্যাকেটের কম হতে পারে। ফলে প্যাকেটের কোনো প্যাকেটের ডিলে যদি কম হয় তাহলে অন্য রাউট যদি সে ফলো করে তার ডিলে কম হতে পারে সিগনিফিকেন্টলি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটি হলো এই যে এখান থেকে কোনো রেসপন্স পাওয়া যায় নাই, মানে ওই প্রপ প্যাকেট গুলি কি হয়ে গেছে, লস্ট হয়ে গেছে। তার মানে হলো এখান থেকে সে চেষ্টা করতেছিল এইটা হয়ে এইটা হয়ে এইটা হয়ে তারপরে ডেস্টিনেশনে পৌঁছাবে। লেটস সে এইটা পাঠিয়েছে কিন্তু কোনো রিপ্লাই পায় নাই, তখন সে করেছে কি, অল্টারনেট আর একটা রাউটার খুঁজে বের করেছে, সেটার মাধ্যমে এখানে যাওয়ার চেষ্টা করেছে। এই যে এটা চেষ্টা করেছে, পায় নাই, আবার চেষ্টা করেছে 17 নাম্বার লাইনে একটাকে চেষ্টা করেছে, পায় নাই, 18 নাম্বার লাইনে একটা চেষ্টা করেছে, সেটাও লেটস সে পায় নাই। তখন সে কি করবে, আর একটা চেষ্টা করবে, সেটা দিয়ে সে যাওয়ার চেষ্টা করবে। এরকম অল্টারনেট পাথ সে খুঁজে বের করার চেষ্টা করবে, তারপরে আর একটার মাধ্যমে সেখানে গিয়ে পৌঁছাতে পেরেছে। তাহলে দেখো কোন জায়গায়, মানে তুমি আসলে ট্রেস করতে পারতেছো যে তুমি যদি 10 হোক, 12 হোক, 15 হোক দূরে কোথাও ডেটা পাঠাও এবং ডেটার অনেক ডিলে হচ্ছে, তাহলে তুমি ট্রেস করতে পারবা যে কোথায় ডিলে হচ্ছে। আমার লোকাল কোনো আইএসপি তে ডিলে হচ্ছে, নাকি ট্রান্স অসিয়ানিক কোনো এলাকায় দেরি হচ্ছে, নাকি আমি যে ডেস্টিনেশনে পাঠাচ্ছি ওদের দেশের নেটওয়ার্কের কোনো একটা জায়গায় ডিলে হচ্ছে। কোথায় ডিলেটা হচ্ছে সেটা তুমি ডায়াগনোস করতে পারবা, এবং সেই অনুযায়ী তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাকশন নিতে হয় সেটি তুমি নিতে পারবা। তো এটা হলো একটা তোমার ইম্পর্টেন্ট টুল, ট্রেস রাউট, যেটা দিয়ে ব্যবহার করে তুমি ইন্টারনেটের এন্ড টু এন্ড ডিলেটাকে তুমি কোয়ান্টিফাই করতে পারো। স্যার একটা প্রশ্ন ছিল আমার। বলো। স্যার ওখানে যে 17 আর 18 নাম্বার লাইনে দেখলাম যে দুইটা প্যাকেট লস হয়ে গেছে আমাদের। তো এখন যদি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি থেকে কেউ একটা ইমেজ, মানে ডেটাটা হচ্ছে কি একটা ইমেজ হচ্ছে ওই ফ্রান্সের ওখানে পাঠাচ্ছে, তো এই যে মাঝখানে যে স্যার দুইটা প্যাকেট আমাদের লস হয়ে গেল, তাহলে কি ওই ফুল ইমেজটার ফ্রান্সের ওখানে পৌঁছাবে, নাকি মানে ওই ইমেজটার পৌঁছাবে না পুরোপুরি? এইটা হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো। আমরা কিন্তু এখনো পর্যন্ত ডেটা পাঠাচ্ছি না, এটার প্রপ প্যাকেট পাঠাচ্ছি এবং আমরা টেস্ট করতেছি যে লিঙ্কটা ডিলে কি পরিমাণ আছে, ট্রেস রাউট করতেছি। ডেটা যখন পাঠাবো ডেটারও এরকম লস হতে পারে, এবং আমরা ট্রান্সপোর্ট লেয়ার করব চ্যাপ্টার 3 তে, তখন দেখব লস ইভেন্ট ঘটলে সেইটা কিভাবে রিকভারি করা যায়। রিকভারির দুই ধরনের পদ্ধতি আছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব চ্যাপ্টার 3 তে, ঠিক আছে। ওইটা হবে না, ওইটা ট্রিটমেন্ট আছে, ওইটা দুই ধরনের ট্রিটমেন্ট আছে। আমরা লোকাল হসপিটালের ট্রিটমেন্টও আমরা নিয়ে আলোচনা করব, ওই বড় হসপিটালে, জেনারেল হসপিটালের কিভাবে ট্রিটমেন্ট হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা মাথার মধ্যে রাখো। ওকে এটা স্যার। আচ্ছা, কিউ হলো আমরা বাফার স্পেসে আমরা কিউইং করি, যে এখানে বাফার স্পেসে এর মধ্যে আমরা প্যাকেট গুলিকে স্টোর করেছি। এখন এইখানে প্যাকেট অ্যারাইভ করতেছে একটা রেটে এবং এখানে আমরা ট্রান্সমিট করতেছি আর একটা রেটে, এবং এর মধ্যে আমাদের যেটা হওয়া দরকার, একটা সামঞ্জস্য থাকা দরকার, সো দ্যাট প্যাকেট গুলিকে অনেক বেশি সময় ধরে যেন এই কিউতে ওয়েট করতে বা না হয়। এবং ফিক্সড বাফার ক্যাপাসিটি আছে প্রত্যেকটা রাউটারের, সেটা যদি 1000 ডেটা প্যাকেট বা 5000 ডেটা প্যাকেটও স্টোর করতে পারে, তারপরেও ফিক্সড সেটা। বাট এর চেয়ে বেশি পরিমাণ ডেটা যদি আসে তার চেয়ে ডেটা সে স্টোর করতে পারবে না, ফলে তখন যেটা হবে সেটা হলো সে এখান থেকে এই জায়গাটাতে সে আটকে যাবে। এজন্য তার যেটা করতে হবে সেটি হলো কি, সেটি হলো যে তার এই ডেটা যে রেটে আসছে তার চেয়ে
বেশি অথবা সমান রেটে সে যেন ডেটা ট্রান্সমিট করতে পারে তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত অ্যালগোরিদমিক স্টেপস আছে সেটা তাকে নিতে হবে। আচ্ছা, এইবার একটা টার্ম হলো থ্রোপুট। থ্রোপুট আর একটা টার্ম আছে হলো গুডপুট। এটা প্রায়শই ইন্টারভিউ কোশ্চেন আসে। আমি এটার জন্য পার্থক্যটা তোমাদেরকে বুঝিয়ে দিই ফার্স্টে। থ্রোপুট আর একটা হলো গুড। থ্রোপুটটা হলো একটা মেশিন থেকে বা একটা রাউটার থেকে আর একটা মেশিনে তুমি যে পরিমাণ ডেটা পাঠাচ্ছ, এভারেজ যে পরিমাণ ডেটা তুমি প্রতি ইউনিট টাইমে পাঠাইতে পারতেছো সেটি হলো তোমার থ্রোপুট। এবং এই থ্রোপুটের মধ্যে অরিজিনাল ডেটাও আছে এবং এখানে অন্যান্য কন্ট্রোল ডেটাও আছে। এবং এখানে কোনো একটা প্যাকেট, এই যে একটু আগে যে প্রশ্ন করলো একজন যে কোনো প্যাকেট যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়া প্যাকেট যদি রিট্রান্সমিট করি সেটাও ওখানে আছে। দ্যাট মিনস অরিজিনাল ইনফরমেশন ট্রান্সফার প্লাস বিভিন্ন কন্ট্রোল প্যাকেট ট্রান্সফার প্লাস বিভিন্ন হারিয়ে যাওয়া প্যাকেটের রিট্রান্সমিশন, রিট্রান্সমিশন এন্ড কন্ট্রোল মিলে যে পরিমাণ ডেটা আমি প্রতি ইউনিট টাইমে একটা লিংকের উপর দিয়ে একটা মেশিন থেকে আর একটা মেশিনে আমি ট্রান্সফার করতে পারতেছি, একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে আমি ট্রান্সফার করতে পারতেছি, সেটাকে বলবো হলো থ্রুপুট। আর গুডপুট হলো শুধুমাত্র এবং কেবলমাত্র ইউজফুল ইনফরমেশন, কোন ফাইলের কন্টেন্ট, কোনো 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 স্ট্রিম ডেটা, এই ধরনের ইউজফুল ইনফরমেশন প্রতি ইউনিট টাইমে ওই ওভারহেড বাদ, তারপরে রিট্রান্সমিশন বাদ, এরপরে কোনো কন্ট্রোল প্যাকেট থাকলে সেইটা বাদ, শুধুমাত্র অরিজিনাল ইনফরমেশন পার ইউনিট টাইমে যতটুকু আমি ট্রান্সমিট করতে পারতেছি সেটাকে বলবো হলো গুড। তাহলে একটা লিংকের গুডপুটের ভ্যালুটা বড় হবে নাকি থ্রুপুটের ভ্যালুটা বড় হবে? স্যার গুড পুট। কে বললো এটা? স্যার আমি মুনতাসির। মুনতাসির ভুল অ্যান্সার দিছো। গুডপুট তো কি? গুডপুট হলো শুধুমাত্র অরিজিনাল ডেটা যে পরিমাণ যাবে, মানে থ্রোপুট থেকে যদি তুমি ওই রিট্রান্সমিশন তারপরে কন্ট্রোল প্যাকেট এইসব বাদ দাও তাহলে না তুমি পাবা হলো গুডপুট, তাই না? জি স্যার। থ্রোপুট থেকে রিট্রান্সমিশন কন্ট্রোল প্যাকেট ট্রান্সমিশনের রেট বাদ দিলে না পাবা গুডপুট। তাহলে গুডপুট উইল অলওয়েজ বি লোয়ার অর ইকুয়াল টু দা থ্রোপুট। অলওয়েজ লোয়ারই হবে, কারণ এগুলি এগুলি লিঙ্ক, ইরোনিয়াস লিঙ্ক, একটা সার্টেন লেভেলের ইরোর হয়, লস হয়, কাজেই রিট্রান্সমিশন থাকবেই, কন্ট্রোল প্যাকেট ওভারহেড সেখানে লাগেই, বিভিন্ন ধরনের অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠানো লাগে, তারপরে লিঙ্ক ইস্টাবলিশমেন্ট প্যাকেট পাঠানো লাগে, তারপরে ইরোর হ্যান্ডলিং প্যাকেট পাঠানো লাগে। এই ধরনের অনেক ধরনের এডিশনাল ইউজেস অফ দি ব্যান্ডউইথ আছে, সেটি পাঠালে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হলো গুড। গুড। এখন দেখো, একটা ইনস্ট্যান্টেনিয়াস রেট থাকতে পারে, একটা এভারেজ রেট থাকতে পারে, মানে কখনো কখনো রেটটা ভালো পাচ্ছি, কখনো কখনো রেটটা কম পাচ্ছি। এভারেজ রেটটাই মূলত আমরা লং পিরিয়ড অফ টাইমে যেটা হিসাব করব সেটাই আমরা চিন্তা করব। তাহলে একটা সার্ভার এফ সাইজের একটা ফাইল, এফ বিটের একটা ফাইল সে ট্রান্সমিট করতে চায় এই ক্লায়েন্টের কাছে। লিংকের ক্যাপাসিটি হলো RS আর এই লিংকের ক্যাপাসিটি হলো RC। এখন দেখো, এখান থেকে ডেটা যে রেটে যাচ্ছে এইখান থেকেও ডেটা যদি একই রেটে এই পর্যন্ত পরিমাণ দেওয়া সম্ভব হয় তাহলে আমরা সমান পরিমাণ থ্রুপুট আমরা পেয়ে যাব। এখন এইটা যে RS বললাম, এটা RC বললাম, যদি এমন হয় যে RS ইজ লেস দেন RC তাহলে তোমার কন্ডিশন কিন্তু খুব ভালো। কারণ কি, RS যদি RC এর চেয়ে ছোট হয় তাহলে সার্ভার থেকে এই রাউটারের কাছে যে রেটে তুমি ডেটা পাঠাইতেছো তার চেয়ে
বেশি রেটে এই রাউটার থেকে এই ক্লায়েন্ট মেশিনের কাছে পাঠাইতে পারে। কাজে তোমার কন্ডিশনটা ভালো। বলো তো থ্রুপুট কোনটা দ্বারা নির্ধারিত হবে? এই লিংকের থ্রুপুট কার সমান হবে? আরসি সমান হবে নাকি আরএস এর সমান হবে? কেউ কথা বলতেছে না কেন? স্যার আরসির সমান হবে। এইটা ভুল বললা, আবারও ভুল বললা, আবারও ভুল বললা। স্যার আরএস হবে, কারণ সার্ভার থেকে তো আরো এক্সট্রা বিট গুলো আসবে। হ্যাঁ, সার্ভার থেকে তো আরএস মানে তোমাকে একটা এক্সাম্পল দেই। মনে করো এখান থেকে তুমি চট্টগ্রাম যাচ্ছ, ঠিক আছে? বড় দাগে আমি ধরলাম ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত তুমি ঘন্টায় 80 কিলোমিটার যেতে পারো, ঠিক আছে? আর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত তুমি ঘন্টায় 100 কিলোমিটার যেতে পারো, ঠিক আছে? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ঢাকা থেকে চট্টগ্রামে তুমি কত কিলোমিটার বেগে গেছো, কি বলবা? হ্যাঁ, কি বলবা বলো? আরো ভালো এক্সাম্পল দিই, যে ঢাকা থেকে কুমিল্লায় ঘন্টায় তুমি 100 মানুষকে নিয়ে যেতে পারো, আর কুমিল্লা থেকে চট্টগ্রামে ঘন্টায় তুমি 120 জন মানুষকে নিয়ে যেতে পারো। এখন যদি তোমাকে প্রশ্ন করি তাহলে ঢাকা থেকে চট্টগ্রামে ঘন্টায় কতজন মানুষকে নিয়ে যেতে পারো, কি অ্যান্সার দিবা? উত্তর দাও। স্যার 100 জন। আর 120 জন। 100 জন না, 120 জন যারা বলতেছো তারা ভুল বলতেছো। হ্যাঁ, কারণ ঢাকা থেকে তো কুমিল্লা পর্যন্ত মানুষই গেছে 100 জন। তাহলে কুমিল্লা থেকে চট্টগ্রামে 120 কেন, 150 200 যদি ওর ক্যাপাসিটি থাকে থেকে লাভ নাই তো। কারণ ঢাকা থেকে তুমি মানুষকে নিয়ে গেছো তুমি 1 ঘন্টায় 100 জন, তো এই 100 জনের বেশি তার নিতে পারবে না। তার মানে এই পুরো রাস্তায় সবচাইতে বটলনেক লিংক যেটা হবে সেটাই নির্ধারণ করবে সেটার থ্রুপুট। সবচেয়ে বটলনেক যেটা হবে সেটাই নির্ধারণ করবে তোমার হলো থ্রুপুট। দ্যাট মিন্স থ্রুপুট হবে হলো সবচেয়ে কমটা হবে এটা। আর যদি হয় আরএস ইজ গ্রেটার দেন আরসি, তাহলে কি হবে বলো? এইটাই বেশি, স্যার তাহলে আরএস হবে। এইটা বেশি, এইটা কম। তাহলে কোনটা হবে? স্যার যেহেতু আরসি স্যার কম, তাহলে এবার আরসি হবে। আরসি কোনটা দ্বারা নির্ধারিত হবে, রাইট? যে আরএস যে বলেছো সে ভুল বলেছো, আরসি কোনটা দ্বারা নির্ধারিত হবে? জি সেটা স্যার। আরএস হোক অথবা আরসি হোক, কোনটা দ্বারা সবসময় নির্ধারিত হবে? ঠিক আছে, এই যে বটলনেক লিংক অন এন্ড টু এন্ড পাথ দ্যাট কনস্ট্রেইনস এন্ড টু এন্ড থ্রুপুট। যেটা বটলনেক লিংক হবে সেটাই হবে হলো থ্রুপুটের সমান। এই ক্ষেত্রে এইটা, আর এই ক্ষেত্রে হলো এইটা। ঠিক আছে, জি স্যার। ভালোভাবে বুঝে নিবা। আচ্ছা, এখন আমরা অল্প কিছু বিষয় একটু আলোচনা করব। আমরা তো জানি যে নেটওয়ার্ক ইন্টারনেট খুবই কমপ্লেক্স একটা সিস্টেম। এখানে প্রচুর পরিমাণ হোস্ট আছে, প্রচুর পরিমাণ লিংক আছে, প্রচুর পরিমাণ ব্যাকবোন, রাউটার, গেটওয়ে, সুইচ ইত্যাদি আছে, এবং তাদের মধ্যে নানান ধরনের অ্যাপ্লিকেশন চলছে। ডেটা দিনে রাত্রে সার্বক্ষণিকভাবে প্রচুর পরিমাণ ডেটা পৃথিবীর এক কর্নার থেকে আর এক কর্নারে প্রবাহিত হচ্ছে। এরকম একটা সিস্টেমসকে চালাতে হলে কোনো সুনির্দিষ্ট কোনো গভর্নমেন্ট নাই, এর কোনো রাষ্ট্রপতি নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী নাই, কিচ্ছু নাই। কিন্তু এরকম একটা বিশাল বড় সিস্টেম অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলছে।
তো সেটি চলার জন্য একটা গভর্নেন্স রুলস লাগবে। আমরা বলি লেয়ার, প্রোটোকল লেয়ার। এজন্য হোস্ট, রাউটার, মিডিয়া, অ্যাপ্লিকেশন, প্রোটোকল, হার্ডওয়্যার, সফটওয়্যার, যে সমস্ত এন্টিটি নিয়ে এই ইন্টারনেট গঠিত। ইন্টারনেট যতবার লিখবা আইটা বড় হাতের দিবা। ছোটবেলায় পড়ছো না, বৃহৎ কিছুর নামের প্রথম অক্ষর বড় হাতের হয় এবং তার পূর্বে কি বসে, আর্টিকেল কি বসে, তা অবশ্যই। আর্টিকেল দা বসে। তো ইন্টারনেটের আগে দা আর্টিকেল বসাবা, দা ইন্টারনেট বলবা। তো এই দা ইন্টারনেট, এখন এই গভর্নেন্স করার জন্য আমার প্রত্যেকটা হোস্টকে একটা সুনির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হবে, প্রত্যেকটা রাউটারকে একটা সুনির্দিষ্ট নিয়মকানুন চলতে হবে, অ্যাপ্লিকেশন গুলি তাদের সুনির্দিষ্ট রুলস রেগুলেশন থাকবে, প্রোটোকল দ্বারা নির্ধারিত হবে এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলি ওই প্রোটোকলের আওতায় ব্যবহৃত হবে, রিসোর্স অ্যালোকেশন করবে, সো দ্যাট ইন্টারনেটের এই গভর্নেন্সটা যেন ঠিক থাকে। এবং চাইলেই যে কেউ নিজের মতো করে প্রোটোকল তৈরি করতে পারবে না। পৃথিবীর এক এক কর্নারের ডেটা আর এক কর্নারের হোস্ট বা মেশিনের সাথে কমপ্লায়েন্স ডেটা কমিউনিকেশন তৈরি করতে হলে একটা গভর্নিং কোশ্চেন লাগবে, যাদের গভর্নিং বডি লাগবে, যারা হলো এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবে। সো একটা অর্গানাইজিং একটা স্ট্রাকচার লাগবে ইন্টারনেটের, যেটার মাধ্যমে আসলে নির্ধারিত হবে। এখানে একটা অ্যানালজি দেওয়া যায়। তুমি ধরো প্লেনে যাবা, তুমি এক দেশ থেকে আরেক দেশে যাবা প্লেনে করে, তাহলে তুমি যাওয়ার সময় তোমার বেশ কতগুলি বিষয় আছে, ঠিক উল্টা বিষয়গুলি সিরিজ অফ স্টেপস তোমাকে নামার সময় করতে হবে। কিরকম? যখন তুমি যাবা, তোমার প্রথম কাজ হলো টিকিট পারচেস করা। টিকিট পারচেস করা যখন হয়ে গেল, দিনক্ষণ যখন চলে আসলো, এয়ারপোর্টে গিয়ে তুমি তোমার ব্যাগেজটা তুমি চেক ইন করবা। এরপরে তো সেখান থেকে গেট নাম্বার পেয়ে যাবা, তারপরে সেই গেট নাম্বারে চলে যাবা, গিয়ে ওইখানে যে তোমাকে পাসটা দিল, সেই পাসটা দেখাইলে তোমাকে গেটে গিয়ে প্লেনের মধ্যে ঢোকার অনুমতি দিবে। ওইটা অনুমতি দিলে তারপর তুমি রানওয়েতে চলে গেলা, তোমার পাইলট ওইটাকে রাস্তায় চালানো শুরু করলো। এখন গিয়ে হলো রাউটিং মানে এখান থেকে তুমি ধরো যাবা, গ্রিন ইউনিভার্সিটি থেকে পাস করছো, ভালো রেজাল্ট করছো, জিআরই দিছো, টোফেল দিছো, আমেরিকার ধরো তুমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পিএইচডি বা মাস্টার্স এর জন্য ভর্তি হয়েছে। এখন তোমার টিকিট কি, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তুমি যাবা তোমার সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর যাবা, সিঙ্গাপুর থেকে প্লেন যাবে জাপান নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাপানে যাওয়ার পরে ওইখান থেকে প্রায় 14 ঘন্টার ট্রাভেল, একবারে তুমি বোস্টন শহরে যাবা। বোস্টন শহরে যাওয়ার পরে তারপরে নামবা। তাহলে এই যে তুমি রাউটিং বলতে তুমি এখান থেকে ঢাকা থেকে উঠে একবারে তুমি তোমার ওই ম্যাসাচুসেটসে যাচ্ছ না, কি করতেছ, এখান থেকে গিয়ে প্রথমে সিঙ্গাপুর যাচ্ছ, সিঙ্গাপুর থেকে তারপর তুমি জাপান যাচ্ছ, জাপানের পরে তারপর তুমি বোস্টন যাচ্ছ, তারপরে তোমার ওখান থেকে নেমে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে তুমি অ্যারাউন্ড 1 hour ট্রাভেল, তুমি ওখান থেকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। I had a chance to visit that university in 2017. তো সেখানে তুমি যাবে। সেটা যেতে গেলে এই যে এয়ারপ্লেনের রাউটিং হইলো, রাউটিং এর পরে এখন ওই পাশে গিয়ে রাউটিং যখন শেষ হয়ে গেল, তখন তোমার ওই বোস্টন এয়ারপোর্টে আবার তুমি ল্যান্ডিং করলা। ল্যান্ডিং করার পরে তোমাকে একটা গেট দিয়ে, প্লেনের গেট দিয়ে তুমি কি করলা, বের হয়ে গেলা। বের হয়ে গিয়ে আবার তুমি কি করলা, যে ব্যাগেজ তুমি দিয়েছিলে ওই রকম একটা জায়গায় গিয়ে ব্যাগেজ আবার তুমি ক্লেম করবা যে আমার ব্যাগটা এখন দাও, এটা হলো আমার টিকিট নাম্বার। ব্যাগটা সে দিয়ে দিল। ব্যাগটা দিলে ভালো, পেয়ে গেলে ভালো, নিয়ে চলে গেলাম, না হলে তোমার আবার কমপ্লেন করার আবার সিস্টেম আছে, যে এই হলো আমার টিকিট, আমার এখন আমি ব্যাগ পাই নাই, তো তুমি কমপ্লেন করতে পারো ব্যাগটা পাওয়ার জন্য। এই হলো তোমার সিস্টেম। তার মানে কি, শুরুতে তুমি যে বিষয়গুলি করতেছো, ঠিক সেই বিষয়গুলি আবার ওই ওই যখন রিসিভ হচ্ছে তখন ওই বিষয়গুলি আবার হচ্ছে, কিন্তু ফ্লোটা ভিন্ন। এখানে হলো ডাউনওয়ার্ড ডিরেকশন,
আর এখানে হলো আপওয়ার্ড ডিরেকশন। তার মানে এখানে কতগুলি সুনির্দিষ্ট ফাংশনালিটিস থাকতে হবে, এরকম কতগুলি সুনির্দিষ্ট ফাংশনালিটিস থাকতে হবে। আমরা এক্সাম্পলটা এখানে এমন ভাবে দিয়েছি, ইন্টারনেটের প্রোটোকলের মতোই, ইন্টারনেটের প্রোটোকলেও 5টা লেয়ার, এখানেও 5টা লেয়ার দিয়েছি। ইন্টারনেটের প্রোটোকলে 5টা লেয়ার: ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে হলো নেটওয়ার্ক লেয়ার, তারপরে হলো ট্রান্সপোর্ট লেয়ার, এরপরে হলো কি লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। তো ওখানে যে 5টা লেয়ার আছে, এখানে ওই একই রকম ভাবেই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হয়ে গেলে পরে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ করবে, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হয়ে গেলে নেটওয়ার্ক লেয়ারের কাজ করবে, নেটওয়ার্ক লেয়ারের কাজ হলে ডেটা, তারপরে ফিজিক্যাল হয়ে লিংকের ভিতর দিয়ে যাবে, বিভিন্ন ইন্টারনেট রাউটার পার হয়ে গিয়ে ডেস্টিনেশনে এসে যখন হবে তখন আবার ওই একই ঘটনা ঘটতে থাকবে। এখানে ওরকম ফিজিক্যাল লেয়ার আছে, তারপরে ডেটা লিঙ্ক লেয়ার আছে, তারপরে নেটওয়ার্ক লেয়ার আছে, তারপরে ট্রান্সপোর্ট লেয়ার আছে, তারপরে অ্যাপ্লিকেশন লেয়ার আছে। এই কাজগুলি পরপর হতে থাকবে। এই তাই প্রতিটা লেয়ারের একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা দিবে এবং পরের লেয়ারের কাছে প্রোভাইড করবে, এবং আগের লেয়ারটা পরের লেয়ারের সার্ভিসের উপরে নির্ভর করবে, যা আগের কাজটা হয়ে এসেছে, কাজে এটা আমি এখন করতে পারি। ঠিক আছে, ওই যখন তোমাকে প্লেনের ওর নাম কি, পাইলট যখন রানওয়েতে টেক অফ করবে, সে তখন নিশ্চিত যে আমার প্যাসেঞ্জার টিকিট পারচেস করেছে, ব্যাগেজ সে চেক ইন করেছে এবং গেটে দেখিয়ে তারপরে সে আমার এখানে এসেছে, এই জন্যই আমি তাকে এখন টেক অফ করে নিয়ে চলে যাচ্ছি অন্য একটা দেশে। ঠিক একইভাবে গেটে লোড করতে দিবে তখনই যখন তার হাতে ওরকম গেট পাস থাকবে, দ্যাট মিনস তার চেক ইন করা হয়েছে এবং তার সিট নাম্বার কত হবে সেটা নির্ধারিত আছে, কাজে সে লোডিং হতে দিবে প্লেনে। যে লোডিং হওয়ার সময় বলবে আপনার সিট নাম্বার 16D, আপনি অমুক 16 নাম্বার রোতে ডি নাম্বার সিটে চলে যান। তো এইভাবে করে সে লোডিং হতে দিবে। এই সিস্টেমস একই রকমের আমার ইন্টারনেটেও কাজ করবে, সো দ্যাট কতগুলি বিষয় এরকম, এখানে যেরকম টিকেটিং, ব্যাগেজিং, গেটের, রানওয়ে, রাউটিং সবগুলি সার্ভিস আছে, আমার ইন্টারনেটেও ওই ধরনের সার্ভিস থাকবে, যেটাকে আমরা বলতেছি রেফারেন্স মডেল। এবং এর সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হলো মডুলারাইজেশন করার ফলে তোমার মেইনটেনেন্স, নেটওয়ার্ক লেয়ারের প্রবলেম হলে নেটওয়ার্ক লেয়ারের যারা এক্সপার্ট, নেটওয়ার্ক লেয়ারের যে মডিউল সেটা সে দেখবে, ট্রান্সপোর্ট লেয়ারের প্রবলেম হলে ট্রান্সপোর্ট লেয়ারের যারা এক্সপার্ট তারা দেখবে, ট্রান্সপোর্ট লেয়ারের যে সমস্ত ইস্যুজ আছে সেগুলি দেখবে। যেরকম আমরা একটা অফিস যখন তৈরি করি, ওই অফিসে একটা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থাকে, একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, একটা ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম একটা ডিপার্টমেন্ট থাকে, স্টোরেজ, মার্কেটিং একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, সেলস একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, এরকম অ্যাডমিনিস্ট্রেশন একটা ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। কেন করা হয়? করা হয় হলো যার যার কাজ তারা যেন আলাদা আলাদা ভাবে কনসেন্ট্রেশন দিয়ে করতে পারে। ঠিক এরকম নেটওয়ার্কের ক্ষেত্রেও এই যে অনেকগুলি কাজ, সেই কাজগুলিকে যেন আমরা মডুলারাইজ করতে পারি এবং এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করতে পারি, এবং একজনের কাজ দ্বারা আরেকজন যেন পিলো পাসিং করতে না পারে সেটা আমরা নিশ্চিত করতে পারি। অ্যাকাউন্টস এর কাজ অ্যাকাউন্টস করবে, হিউম্যান রিসোর্স এর কাজ হিউম্যান রিসোর্স করবে। হিউম্যান রিসোর্সের কাজের সাথে এই সেলস মার্কেটিং এর কাজের কোনো কনফ্লিক্ট থাকবে না, একে অপরের সহায়ক হিসাবে কাজ করবে। একজন চাকরি ছেড়ে চলে গেছে 25 তারিখে, সঙ্গে সঙ্গে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে নোটিফাই করবে এবং সেই অনুযায়ী তার 25 দিনের স্যালারি নিশ্চিত করবে, 30 দিনের না। তো এই যে কোঅপারেশন, তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হিউম্যান রিসোর্স থেকে সার্ভিসটা পাচ্ছে। আবার উল্টা ভাবে কোনো যদি এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ফল্ট দেখা দেয় কোনো 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 কর্মকর্তা কর্মচারীর জন্য, সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে সেই ফল্ট লিখে একটা চিঠি চলে যাবে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে। বেসড অন দ্যাট হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আরেকটা অ্যাকশন নিবে মিটিং করে, যে এই সিদ্ধান্ত তার বিরুদ্ধে নেওয়া হলো, এই পানিশমেন্ট তার বিরুদ্ধে নেওয়া হলো, সেটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে দিয়ে দিবে তার জন্য যেটা। উল্টা ভাবে কাউকে যদি পুরস্কৃত করা হয় সেটাও হিউম্যান রিসোর্স আইডেন্টিফাই করবে এবং সে অনুযায়ী কি ধরনের পুরস্কার, যদি মানি হয় তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিবে, যদি অন্য কোনো
মেডেল বা ইত্যাদি বিভিন্ন ধরনের কোনো উপহার হয়, তাহলে সেটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিবে হিউম্যান রিসোর্স, সো দ্যাট দে ক্যান হ্যান্ডেল ইট আউট। তো এই জায়গাগুলি আসলে সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। ইন্টারনেটের প্রোটোকলের ক্ষেত্রে আমরা কি করেছি? অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ার। তো এই 5টা লেয়ারের মধ্যে কমপ্লিট হবে। অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলের মধ্যে আছে এইচটিটিপি, তোমরা জানো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলি প্রত্যেকটা প্রোটোকল আমরা নেক্সট চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। আইম্যাপ, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, ইমেইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ইমেইলের সার্ভারে ব্যবহৃত হয়। ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, এটি এই আমরা যে নাম মনে রাখি google.com, download.com, facebook.com, এই নামে আসলে কোনো অ্যাড্রেস নাই, অ্যাড্রেস সব আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। তো আইপি অ্যাড্রেস আর এই নামের মধ্যে যে ম্যাপিং সেটা করে হলো এই ডিএনএস দিয়ে। তো সেটি সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট এবং এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা নেক্সট চ্যাপ্টারে পড়ব। ট্রান্সপোর্ট লেয়ার, টিসিপি এবং ইউডিপি। টিসিপি স্ট্যান্ডস ফর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি স্ট্যান্ডস ফর ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এই দুইটা প্রোটোকল, যে একটু আগে একজন ছাত্র প্রশ্ন করছিল, স্যার একটা ইমেজ ট্রান্সফার করতেছে, ইমেজের মধ্যে 10টা প্যাকেট যদি এরকম হারায় যায়, তাহলে তো পূর্ণাঙ্গ ইমেজটা ওখানে গেল না, তাহলে কি হবে? টিসিপি হলো এই কাজটা করবে, হারিয়ে যাওয়া প্যাকেট কিভাবে হ্যান্ডেল করতে হয় সে বিষয় ম্যানেজ করবে। ইউডিপি দিয়েও বেশ কতগুলি কাজ আছে, সেগুলিও আমরা চ্যাপ্টার 3-তে গিয়ে পড়ব। নেটওয়ার্ক লেয়ার, আমার এখান থেকে ডেটা ওই যে আমেরিকায় যাবে, কোন কোন পাথ ট্রাভেল করে যাবে সেটা নির্ধারণ করবে ইন্টারনেট প্রোটোকল। আরো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল আছে, সেগুলিও আমরা চ্যাপ্টার 4 এবং 5-এ গিয়ে বিস্তারিত আমরা পড়ব। ইনফ্যাক্ট এই বইয়ের মধ্যে, আমাদের এই কোর্সের মধ্যে এই 3টা লেয়ারের মধ্যে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো। একটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার, একটা ট্রান্সপোর্ট লেয়ার, আর একটা হলো নেটওয়ার্ক লেয়ার। এছাড়া আছে লিংক লেয়ার, এটা ডেটা কমিউনিকেশন কোর্সে পড়ানো হয়। ওই কিভাবে বিভিন্ন মিডিয়াম অ্যাক্সেস টেকনিক্স গুলি, ইথারনেট প্রোটোকল, তারপরে ওয়াইফাই এর জন্য 802.11 অথবা 802.15, 16 এখন আসছে ভেরি নিউ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল গুলি কিভাবে ব্যবহার করা হয় সেটা লিংক লেয়ারে। আর লাস্ট যেটা ফিজিক্যাল লেয়ারে, ওটা ইনকোডিং ডিকোডিং মেকানিজম, কিভাবে বিট ডিজিটাল ডেটাকে কিভাবে ইলেকট্রিক্যাল সিগন্যালে বা অপটিক্যাল সিগন্যালে বা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে ট্রান্সফার করা হয়, সেটা হলো সেন্ডার মেশিনে। আর রিসিভার মেশিনে ওরকম ইলেকট্রিক্যাল সিগন্যাল পাইলো অথবা অপটিক্যাল সিগন্যাল পাইলো অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সিগন্যাল পাইলো, এখন ওইটাকে আবার কিভাবে ডিজিটাল বিট 0 এবং 1-এ ট্রান্সফার করা হয় সেগুলি আলোচনা করা। তো আমরা এই বইয়ের মধ্যে, আমরা এই কোর্সের মধ্যে এই 3টা লেয়ারে একেবারে বিস্তারিত আমরা আলোচনা করব। অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার এন্ড নেটওয়ার্ক লেয়ার ফাংশনালিটিস, এগুলি নিয়ে আমরা বিস্তারিত ইন্টারনেটের ফাংশন সমূহ আমরা আলোচনা করব। এই দেখো, অ্যাপ্লিকেশন লেয়ারে একটা মেসেজ পাঠাবে, ওই মেসেজ ট্রান্সপোর্ট লেয়ারে এসে একটা হেডার যুক্ত হচ্ছে, দ্যাট মিন্স ওর কিছু কন্ট্রোল ইনফরমেশন আছে, ওই যে রিলায়েবলি ট্রান্সফার করার ব্যবস্থা করে, তারপরে ইরর হ্যান্ডেল করে, এর জন্য কিছু হেডার ইনফরমেশন লাগবে। তারপরে এনক্যাপসুলেট করবে, ট্রান্সপোর্ট লেয়ারের হেডার ইনক্যাপসুলেট করে এরপরে ওটা পাঠাবে হলো নেটওয়ার্ক লেয়ারের কাছে। ওই ট্রান্সপোর্ট লেয়ারের হেডারের পরে আবার নেটওয়ার্ক লেয়ারের হেডার যুক্ত করবে। এই নেটওয়ার্ক লেয়ারের হেডারের মধ্যে প্যাকেটটা কিভাবে ট্রাভেল হবে, আইপি অ্যাড্রেস কি হবে, সোর্স ডেস্টিনেশনের অ্যাড্রেস কি হবে, সেগুলি সব যুক্ত করে দিবে। এবং এই এনক্যাপসুলেশনের পরে এটাকে আমরা বলি হলো ডেটাগ্রাম। এই ডেটাগ্রাম আসার পরে এখন চলে আসবে লিংক লেয়ারে। লিংক লেয়ারের এই প্যাকেট এখানে যুক্ত হওয়ার পরে এটাকে আমরা ফ্রেম বলি সাধারণত। লিংক লেয়ারে এসে এই এনক্যাপসুলেশন লিংক লেয়ারে আবারও ইরর হ্যান্ডলিং মেকানিজম এখানে ইমপ্লিমেন্টেড করা হয়, সেগুলি করার পরে ডেটাকে পাঠিয়ে দেওয়া হবে হলো কি ফিজিক্যাল লেয়ারে। তাহলে এই মেসেজ আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে মেসেজ বলছি, ট্রান্সপোর্ট লেয়ারে ওটাকে সেগমেন্ট বলছি, টিসিপি সেগমেন্ট বা ইউডিপি সেগমেন্ট, নেটওয়ার্ক লেয়ারে ওটাকে আমরা ডেটাগ্রাম বলছি, লিংক লেয়ারে এসে ওটাকে আমরা ফ্রেম বলছি, এবং ফিজিক্যাল লেয়ারে চলে এসে ওটাকে তারপরে পাঠিয়ে দেওয়া হবে হলো
ডেস্টিনেশনে আমরা ইন্টারনেট প্যাকেট বলি আমরা যখন এটা ট্রাভেল করে। এইখানে এসে ডেস্টিনেশনে দেখো উল্টা কাজ, লিঙ্ক লেয়ারের এই হেডারটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক লেয়ারে আসার পরে এই হেডারটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারের এই হেডারটা আমরা বাদ দিয়ে পাঠিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন লেয়ারে। তাহলে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা তখন অরিজিনাল যে মেসেজ পাঠানো হয়েছিল সেন্ডার থেকে সেই মেসেজ এখানে কমিউনিকেট হচ্ছে। ডাইরেক্ট কমিউনিকেট করা সম্ভব না। এই সমস্ত প্রসেস, এবং এইখানে আছে তোমার হলো আর্স ইন্টারনেট। এমন হতে পারে এই মেশিনটা বাংলাদেশে অবস্থিত আর এই মেশিনটা আমেরিকা বা কানাডায় কোথাও কোনো শহরে অবস্থিত, এবং মাঝখানে বিশাল হাজার হাজার কিলোমিটার রাস্তা আছে। এগুলি বিভিন্ন রাউটার, ফিজিক্যাল লিংক, অপটিক্যাল ফাইবার অথবা স্যাটেলাইট লিংক ইত্যাদি ট্রাভেল করে ওই প্যাকেটটা চলে গেছে ডেস্টিনেশন মেশিন, এবং সেখানে গিয়ে এটা রিসিভ হয়েছে। সেইভাবে করে এই প্যাকেটগুলি রিসিভ হবে হলো তোমার ডেস্টিনেশন। তো যে কথা বলতেছিলাম, এনক্যাপসুলেশন, ওই সোর্স থেকে যখন ডেটা এনক্যাপসুলেট হয়, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখো, হেডার যুক্ত হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের, হেডার যুক্ত হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের, হেডার যুক্ত হচ্ছে ডেটা লিংক লেয়ারের, ফ্রেম বলতেছি আমরা। এরপর ফিজিক্যাল লেয়ারের হেডার যুক্ত হয়ে বিভিন্ন রাউটার, সুইচ ইত্যাদি পার হয়ে ওই ডেস্টিনেশন। খেয়াল করে দেখো, সুইচে থাকে মাত্র দুইটা লেয়ার, শুধু ফিজিক্যাল লেয়ার আর লিংক লেয়ার, ডেটা লিংক লেয়ার। ওখানে কিন্তু নেটওয়ার্ক লেয়ার থাকে না। আর রাউটারে থাকে তিনটা লেয়ার। কোন রাউটার হলো পোস্ট অফিস, কোন রাউটারে কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার নাই, ট্রান্সপোর্ট লেয়ার নাই। রাউটারে আছে মাত্র তিনটা লেয়ার, ফিজিক্যাল লেয়ার, লিংক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার। এবং সেই ডেটা এখান থেকে এসে লিংক লেয়ার হয়ে ফিজিক্যাল লেয়ার হয়ে চলে যাবে ডেস্টিনেশনে, এবং অরিজিনাল যে মেসেজ আছে সেই মেসেজ আকারে অ্যাপ্লিকেশনে ডেলিভারি হবে। তো এইটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের পার্সপেক্টিভ। এগুলি আমি আর এখন এত বিস্তারিত আর দেখছি না, এগুলি তোমরা এর আগে পড়েছো, বিভিন্ন লেয়ারের ফাংশনালিটিস। এগুলি আর এখানে আমি আর আলোচনা করছি না। আমরা প্রত্যেকটা লেয়ার যখন পড়বো সেগুলি আবার ইন ডিটেল আমরা আলোচনা করব। আজকে আমাদের এ পর্যন্তই। আমরা নেক্সট দিনে ইন্টারনেট সিকিউরিটির উপরে কিছু আলোচনা করে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আজকের এই ডিসকাশনের উপরে, সেটা আমরা নিব। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের আজকের যে অ্যাটেন্ডেন্স আছে সেটা নিয়ে আমরা ক্লাস শেষ করব। বলো স্যার, এফটিপি কোন লেয়ারে হবে? স্যার আমাদের 9:15-তে ক্লাস আছে, আমরা কি যেতে পারি? অ্যাটেন্ডেন্স দিয়ে যাও। 9:15-তে ক্লাস আছে, 9:09 বাজে এখন। স্যার ভার্সিটিতে যেতে হবে তো, মানে অনলাইন ক্লাস না স্যার। তো আমার অনলাইনে আগেই যাবা, ভার্সিটিতে ফিজিক্যাল ক্লাস থাকলে আগেই চলে যাবা। বলছি না সেদিন, আমি ইমেলে বলে দিয়েছি তো। অ্যাটেন্ডেন্স না দিয়ে তুমি চলে গেলে তোমার অ্যাটেন্ডেন্স কে নিবে? জি স্যার। ওয়েট করো। স্যার আমি একটা কোশ্চেন করছিলাম। জি প্লিজ। এফটিপি চলবে অ্যাপ্লিকেশন লেয়ারে। জি স্যার। এফটিপি চলবে হলো অ্যাপ্লিকেশন লেয়ারে। এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করি। শুধু শুধু রেকর্ডিং এর সাইজটা বড় করে লাভ নাই। স্টপ রেকর্ডিং।